মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখছে এনসিপি। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ বিএনপির। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমাধানের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দু দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনের প্রার্থী। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মধ্যে পরিচয় মিলল 8 জনের। রায়ের বাজারের গণকবর থেকে তোলা লাশ শনাক্তের ফল উপস্থাপন সিআইডির। বাকিদেরও পরিচয় নিশ্চিতের আশ্বাস। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাত দলের হানা। নিখোঁজের একদিন পর সাগর থেকে 2 নিরাপত্তা কর্মীর খণ্ডিত লাশ উদ্ধার। এবং ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে। মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় হবে বিচার। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত 80। শুরুতেই আইপিএল প্রসঙ্গ। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলার মাঠে। দেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, এরই মধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছে জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। 24 ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এ আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দু দলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোন দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। যাচ্ছে অন্য খবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুরু হয়েছে আপিল। কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। সকালে নির্বাচন কমিশনে আপিল গ্রহণস্থল পরিদর্শন করে সিইসি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে আপিল করতে এসে যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থীরা।
ভোটের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতে ইসির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও করেন তারা। সারা দেশে 2568 জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার 1842 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আয়কর রিটার্নের কপি নাকি ওনারা পায় না, আমি ফটোকপি দিয়েছিলাম কিন্তু মেইন কপিটা জমা দিই না আর কি, যার কারণে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এখন আবার নিয়ে আসছি, এখন জমা দেব, আপিল করব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে স্যার এই সংবিধানই যদি মানি, সংবিধানে তো অন্যান্য ধারাতে মানবতা আছে, তো আমাকে একটু মানবিক দৃষ্টিতে দেখান। 10 জন প্রার্থী ছিলাম, এর মধ্যে 5 জনকেই বাতিল করা হয়েছে এবং কঠোরভাবে। এখানে আমাদের 5 জনের মধ্যে কাউকে মানবতা দেখানো হয়নি। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথা জানান আবেদনকারীরা। হলফনামায় যে তথ্য একটা ছিল আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এখানে কোনো হানা আমি বলি নাই, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। তো এটার জন্য আমাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। আমি আশা করি আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত 11 জন আপিল করেছেন। এই 11 জন আপিলকারীর মধ্যেই তারা কিন্তু বাতিল হওয়া যে সম্ভাব্য প্রার্থী যাচাই বাছাই বাতিল হওয়া তারাই আপিল করেছেন। যদিও আপিল যে কেউ করতে পারবেন এবং শুধু যে যাদের প্রার্থীটা বাতিল হয়েছে শুধু তারাই আপিল করতে পারবেন বিষয়টি তেমন না। যাদের যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যাদের আবেদনটি মনোনয়নপত্রে গ্রহণ করা হয়েছে কেউ আপিল করার সুযোগ রয়েছে। শুধু কোনো ব্যক্তির না, কোনো প্রতিষ্ঠান এবং কোনো সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানও যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারাও আপিল করতে পারবেন যে কোনো সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। সেক্ষেত্রে যদিও সকাল 10টা থেকে শুরু হয়েছে, আজকে মূলত প্রথম দিন, যেহেতু আপিলের প্রথম দিনেই আসছেন বিশেষ করে যারা বাদ পড়েছেন তারা জানতে চাচ্ছেন যে তাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে, কারণ কোন বিষয়গুলোতে ঘাটতি ছিল যার কারণে তাদেরকে বাতিল করা হয়েছে। এই বিষয়গুলো বোঝার জন্যই আসছেন, পরামর্শ নিয়ে যাচ্ছেন এবং পরবর্তী যেহেতু আরও 4 দিন তারা সময় পাবেন সেক্ষেত্রে শেষের দিকে হয়তো তাদের কাগজপত্রটি যাতে করে আর দ্বিতীয়বার আপিলে যাতে কোনো সুযোগ না থাকে বাদ পড়ার, সেটির ব্যবস্থা করে নিশ্চিত করেই পরেই আপিল করবেন বলে নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা এখানে আছেন তারাই বলছেন যে আজকে জমা দেওয়ার আপিল করার থেকে বেশিরভাগ মানুষই আসছে পরামর্শ নেওয়ার জন্য। যে এই মুহূর্তে আসছেন এখনও দেখতে পাচ্ছেন যে কারণ সারা দেশ থেকে 10টি অঞ্চলকে ভাগ করেছে নির্বাচন কমিশন। 10টি অঞ্চলে যে নানা রকম অঞ্চল ভাগ করেছে এবং এই অঞ্চলে এই এলাকার ভোটাররা বা প্রার্থীরা এসেই মূলত এসব জায়গায় এসে তারা তাদের যে আপিল সেই আপিলটি করতে পারছেন। যেহেতু শুক্রবার পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে এবং তারপর শনিবার থেকে কিন্তু শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানির পরেই আসলে সিদ্ধান্ত নেবে, পক্ষে বিপক্ষে সবার বক্তব্যই শুনবেন, যেটাকে গ্রহণযোগ্য মনে করবেন
তার পক্ষে হয়তো রায় দিবে নির্বাচন কমিশন। সকলে বলছে যে নির্বাচন কমিশনে এখনও যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের মাঠে সেটি এখনও নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিতের জন্য নির্বাচন কমিশনকে বারংবার যারা এই সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা বলছেন কমিশন যাতে নিরপেক্ষতা বজায় রাখে এবং ভোটের মাঠ যাতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। বিশেষ করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েও নানা রকম ভোগান্তির শিকার হয়েছেন, এসে অনেকেই অভিযোগ করেছেন। এই অভিযোগ যাতে করে যখন প্রচারণার সময় কোনোভাবেই যাতে বাধা বিঘ্ন না হয়, সব দলের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত করা হয়, এটি নির্বাচন কমিশনের কাছে সকলের প্রত্যাশা এবং সকলে দাবি জানাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সবশেষ তথ্য ছিল আমার কাছে এটুকুই। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। এছাড়া শিগগিরই হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ভোট বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। কোনো দলে যেন ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখা যায় যে সহযোগী শেষে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ বিএনপি নেতাদের। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোট বানচালের কোনো চেষ্টায় কাজে আসবে না। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বন্দুক দিয়ে নয়, জনগণের ওপর ভর করেই অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন বেগম জিয়া। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। জানা যায়, উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই আসেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। যখন মারা গেছে তখন আসতে পারিনি, চেষ্টা করছিলাম, জানাজাতে আসছি, অবশ্য মাটি দিতে পারিনি আর কি। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য। এখানে দোয়া দরুদ পড়লাম এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করলাম। ত্যাগ এবং তার দেশপ্রেম এই দুইটাই আমাকে সবথেকে বেশি তাকে মহান করে তুলছে আমার কাছে। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম জিয়া, প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে।
যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন। নেতারা বলেন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিরও অভিযোগ, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রশাসনের হেলে পড়ার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না বলেও বলেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানান। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আসন সমঝোতা ও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন এখন শেষের পথে। দূরত্ব ঘুচিয়ে 11 দলীয় জোটের বৃহত্তর স্বার্থে একে অপরকে ছাড় দেওয়ার কথা বলছেন দল দুটির নেতারা। তারা জানান, জোটের পক্ষ থেকে শিগগিরই 300 আসনেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও আশাবাদী দল দুটির শীর্ষ নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। ফাইজলামি করতে আসছে এখানে, এটা কি ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চায় বের হয়ে যাবে। কাছে ছিল কদিন আগেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। জাতীয় জীবনের একটি কঠিন নির্বাচন সামনে রেখে 8 থেকে 10, তারপর 11 দলীয় জোট গঠন হলেও 300 আসনে একক প্রার্থী দেয়া এখনো সম্ভব হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়েনের শুরু। জামায়াতকে ইঙ্গিত করে অভিযোগ তীর ছোড়ে ইসলামী আন্দোলন। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। 3-4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে, এটাই মনে করি। সর্বোচ্চ আসনে আমরা বিজয়ী হতে চাই, সুতরাং আসনের সংখ্যার চেয়ে যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করব আসনগুলো, প্রার্থী এমন করে দেব যে তিনি যাতে এখানে উইন করতে পারে। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ 5টি 5 যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভ কোনো আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ থাকলে 11 দলীয় জোটের নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী নেতারা। জনগণের যে অবস্থা, তাতে এই জোটকে ইনশাআল্লাহ
মানে জনগণ ভোট দিবে বলে আমি মাঠ পর্যায়ে দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর বিরোধী শক্তিকে ঠেকাতে তারেক রহমানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এমনটা জানান জোটের শীর্ষ নেতা বজলুর রশিদ ফিরোজ। বেলা 11:30টায় গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমবেদনা জানাতে আসেন সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বিরোধী দল মিলে দেশ গড়তে চান তারেক রহমান। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে একটা নতুন পরিস্থিতি, নতুন একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তার জন্যে যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। দুপুরের সময় আরও থাকছে, পৌষের মাঝামাঝি শীতের দাপট, উত্তরের হিম বাতাসে জবুথবু জনজীবন। ১২ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের গণকবর থেকে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ২১ দিন ধরে ১১৪ জনের মরদেহ উত্তোলন, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনরায় দাফন করে সিআইডির বিশেষায়িত দল। কবর বুঝিয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অজ্ঞাতনামা বাকিদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ কান্না স্বজন হারানোর নয়, স্বজনের কবর খুঁজে পাওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়ার ১.৫ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান মেলেনি। অবশেষে দেখা মিলল সে আদরের সন্তানের কবরের। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনে গিয়ে শহীদ হন। তার মমতাময়ী মা কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন। একটা আকুতি, শেষবার যদি ছেলেকে জড়িয়ে ধরতে পারতেন। মা আমি একটু চা খেয়ে প্রথম বাইরে গেছে, আর ফিরে নাই, আর পাইনি। পাশের কবরেই শায়িত শহীদ ফয়সাল সরকার। তার মা এখনো মেনে নিতেই পারছেন না তার কলিজার টুকরো এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন অনন্তকালের যাত্রায়। আমার সইরা গর্ত মারিছে, কই যাস রে? শহীদ পারভেজ ব্যাপারীর মায়ের এই আর্তনাদ যেন থামছেই না। চলে যাবেন মেনেই নিতে পারছেন না মা শামসুন নাহার। আমার একটা ছেলে, ৩টা বোন, কত আদরের ভাইয়া ছিল, বোনকে অনেক ভালোবাসতো ভাই। স্বজন থাকার পরও এদের সবাইকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রায়ের বাজারে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। আমরা জীবিত হারা থাকি যে তার বিচার হয়, আল্লাহ যেন তার বিচার করে, তা আমরা সুষ্ঠু বিচার চাই। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের তথ্য তুলে ধরেন সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বলেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই মৃতদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কাজগুলো কি তো হয়, ইন্টারন্যাশনালি একটি প্রটোকল আছে যেটাকে মিনেসোটা প্রটোকল বলে। সেই প্রটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়। কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো আমরা ঠিক ওই প্রটোকলটা অনুযায়ী করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, সকল শহীদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি এবং এইভাবে ডিএনএ ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণের, সেটাও এইভাবে করা হয়নি। আজ আমরা ঘোষণা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর 9টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে 8 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। অজ্ঞাতনামা মৃতদেহ পরিচয় শনাক্তের কার্যক্রম গত 7 ডিসেম্বর শুরু হয়ে চলে 25 ডিসেম্বর পর্যন্ত। 21 দিনের কর্মযজ্ঞের পর 8 শহীদ পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বজনদের। এর মাধ্যমে অবসান ঘটেছে 1.5 বছরের। এখনো বাকি 106 জনের পরিচয় শনাক্তের কাজ। সিআইডি জানিয়েছে, যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে দ্রুত ডিএনএ নমুনা সিআইডির কাছে জমা দিতে। হয়তোবা তারাও পেতে পারেন তাদের স্বজনদের খোঁজ। মাসুদুর রহমান, সময় সংবাদ। চট্টগ্রামের শিপইয়ার্ডে ডাকাত দলের হামলায় নিখোঁজের একদিন পর সাগর থেকে 2 নিরাপত্তা কর্মীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।
গতরাতে সীতাকুণ্ডে কেয়ার শিপ রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ডে হামলা করে সাগর পথে আসা একদল ডাকাত। তাদের হামলায় আব্দুল খালেক ও সাইফুল ইসলাম নামে 2 নিরাপত্তা কর্মী নিহত হন। আজ সকালে সাগর থেকে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়। যেটা ইন্টার আছে সেখানে তার কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা দেখা হচ্ছে। একই সাথে আরেকটা লাশ আছে যেটা হচ্ছে 3টা পার্ট পাওয়া গেছে, একটা মাথা আলাদা, পা আলাদা এবং একটা হাত আলাদা। তো এটা কি কারণে হলো আসলে তদন্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করতে পারতেছি না। এই মুহূর্তে সীতাকুণ্ডে কেয়ার শিপ রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আছে ঘটনাস্থলে অর্থাৎ কেয়ার শিপ ব্রেকিং ইয়ার্ডে, এবং যেখানে মূলত দুর্ঘটনাটি ঘটেছে সেই ইয়ার্ডে আছে। যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সকালবেলা স্থানীয়রা এই ইয়ার্ড থেকে কয়েক গজ সামনে এই শিপ ব্রেকিং ইয়ার্ডেরই আরেকটি ইয়ার্ডের কাছে 2 জনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারপরে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে সেই 2টি খণ্ডিত লাশ উদ্ধার করে এবং পরে পরিচয় শনাক্ত করা হয়। তারা আর যে শিপইয়ার্ড আছে সেই শিপইয়ার্ডের যে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করত। তবে কর্তৃপক্ষ যেটা আমাদের কাছে বলছেন সেটা বলছেন যে গতকাল রাত 3টা সাড়ে 3টার দিকে এই ইয়ার্ডে ডাকাতরা হামলা করে। তখন তারা বোর্ড দিয়ে এই যে ইয়ার্ডের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল এবং হামলার এক পর্যায়ে তারা সাগরে ঝাঁপ দেওয়ার পরে আসলে এই দুর্ঘটনা ঘটে এবং 2 নিরাপত্তা প্রহরী নিহত হন। তবে স্থানীয় কিছু শ্রমিকরা ছিলেন, আমরা যখন ইয়ার্ডে প্রবেশ করছি তখন তাদের দাবি হচ্ছে যে এই নিরাপত্তা প্রহরী 2 জন যখন নিরাপত্তার কাজে এখানে দায়িত্ব পালন করছিলেন তখন তাদের যে ইয়ার্ডে নতুন একটি জাহাজ ভিড়ছিল, প্রচণ্ড কুয়াশা থাকার কারণে এবং কোনো ধরনের সিগন্যাল না থাকার কারণে সে বোর্ডে জাহাজের ধাক্কা লাগে এবং তখন তারা পড়ে যায় এবং পড়ে গিয়ে জাহাজের যে পাখা আছে সেই পাখার সাথে লেগে আসলে তারা খণ্ড বিখণ্ডিত হয় বলে এই শ্রমিকরা দাবি করছেন। আর এই ক্ষেত্রে আমরা যখন পুলিশের বক্তব্য জানতে চেয়েছিলাম, পুলিশ বলছে যে তারা আসলে মূলত ডাকাতির ঘটনা শুনতে পেয়ে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তদন্ত চলছে, তদন্তের পরে আসলে বোঝা যাবে এটি কি ডাকাতির ঘটনা নাকি আসলে দুর্ঘটনা, সেই বিষয়ে তদন্তের পরে তারা সিদ্ধান্ত দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সীতাকুণ্ডে। কক্সবাজারে গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায় কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মাদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে এমন খবরে ভোরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড় থেকে 3 থেকে 4 জন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। দেশজুড়ে অব্যাহত রয়েছে কনকনে শীত। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজশাহী বিভাগের 8 জেলার পাশাপাশি আরও 4 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশায় ঢাকা সড়ক মাঠঘাট, সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা। হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ, কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার জন্য বিঘ্ন ঘটছে যান চলাচলে। অত্যধিক কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, গতবার থেকে অনেক বেশি ঠান্ডা এখানে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ঘন কুয়াশা আবৃত। প্রচণ্ড হাড় খাওয়ানো শীত, শীতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। ঘন কুয়াশায় প্রতিদিনই পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট এবং দাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌ রুটে 8 থেকে 10 ঘন্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহনের যাত্রী ও চালকেরা। প্রচুর কুয়াশার কারণে ফেরি চলছে আবার চলছে না, সবাই আর কি খুব দুর্ভোগের ভিতরে আছে, যাত্রীরা, মহিলারা, বাচ্চারা। কুয়াশা হলে ফেরিওয়ালারা কি করবে, স্টাফরা প্রচন্ড হাড় কাঁপানো শীত, শীতের ভেতরে খুব কষ্ট হচ্ছে আমাদের। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে
8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা সহ রাজশাহী বিভাগ দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে কনকনে ঠান্ডায় মাদারীপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বেডের তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি হাসপাতালে। বেশি জটিলতায় শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন 1.5 থেকে 2,000 মানুষ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। চলতি বছরই বাড়ছে তৈরি পোশাক সহ 13 খাতের মজুরি। বাজার বাস্তবতায় খুশি শ্রমিক প্রতিনিধিরা। শ্রম অসন্তোষ এড়াতে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট পদ্ধতি চান মালিকপক্ষ। বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না এলপি গ্যাস। রংপুরে খুচরা পর্যায়ে 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে 12 কেজির সিলিন্ডার। এই মুহূর্তে রংপুর নগরীতে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। গ্রাহক পর্যায়ে 1306 টাকা সিলিন্ডারের যে এলপিজি গ্যাস রয়েছে সেটির দাম নির্ধারণ করে দিলেও রংপুরে কিন্তু সেই দামে গ্যাস পাচ্ছেন না যারা ভোক্তা রয়েছেন তারা। এবং আমরা সকাল থেকে নগরের বিভিন্ন ডিলার পয়েন্টে ঘুরে দেখেছি যেগুলোতে আসলে এলপিজি গ্যাস বিক্রি করা হয়, তারা কিন্তু 12 কেজির যে সিলিন্ডার রয়েছে সেই 12 কেজি সিলিন্ডার গ্যাস ডিলার পর্যায়ে বিক্রি করা হচ্ছে 1400 টাকায়। এবং এর বাইরে যারা খুচরা পর্যায়ের দোকানদার রয়েছে তারা কিন্তু সেখান থেকে নিয়ে যে আরো অতিরিক্ত দাম কোনো কোনো ক্ষেত্রে আসলে 1500 টাকা পর্যন্ত তারা নিচ্ছেন আসলে। এবং আমরা যেটি দেখেছি যে নগরীর বিভিন্ন দোকান ঘুরে আমরা দেখেছি যারা গ্রাহক তারা কিন্তু আসলে এক প্রকার বলা চলে যে ক্ষুব্ধ হয়ে তারা বলছেন যে বসতবাড়ির কাজের ক্ষেত্রে আসলে রান্নার কাজে যে গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসের দাম যখন সরকারের নির্ধারিত দামে পাওয়া যায় না তখন কিন্তু তারা যেটি বলছেন যে এই যে সরকারের কোনো যে সংস্থাগুলো রয়েছে যারা দাম নিয়ন্ত্রণ করে তাদেরকে তারা আসলে তারা যেটি বলছেন যে তারা যেন বিশেষ করে অভিযান পরিচালনা করে এবং এই গ্যাসের যে দাম সেটি যেন নিয়ন্ত্রণে। এই ক্ষেত্রে যারা ডিলার ছিলেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে সরকার 1306 টাকা নির্ধারণ করে দিলেও তার অতিরিক্ত দামে তাদেরকে আসলে কোম্পানি থেকে নিয়ে আসতে হয় এবং এই মাঝখানের যে পরিবহন খরচ, লেবার খরচ সহ অন্যান্য যে খরচ সব মিলিয়ে তারা আসলে ডিলার পর্যায়ে 1400 টাকা নিচ্ছেন। এবং এর বাইরে কিন্তু যারা খুচরা পর্যায়ের দোকানদার রয়েছেন তারা বলছেন যে যেহেতু খুচরা পর্যায়ে দোকানরা এখান থেকে নিয়ে যান এবং একই সাথে সরবরাহ সংকট, আমরা এখন যে পয়েন্টটিতে রয়েছে এটি সাতমাথার একটি ডিলার পয়েন্ট। এখানে যে সিলিন্ডারগুলো রয়েছে এই সিলিন্ডারগুলো কিন্তু সবগুলোই খালি সিলিন্ডার এবং তারা বলছেন যে এই মাসে তারা একেবারে গ্যাসের যে সরবরাহ সেটি তারা পাননি। এবং এই যে গ্যাসের সরবরাহ সংকট, এই সংকটেই আসলে তারা বলছেন যে মূলত গ্যাসের যে দাম সেটি বাড়ার পিছনে একটি কারণ। এবং আমরা যেটি দেখছি যে ভোক্তা অধিকারের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু আসলে দাম বেড়েছে তারা আসলে আজকে বিকেলে জরিম অভিযানের কথা বলছেন এবং তারা বিকেলে অভিযানে বের হবেন। তো সব মিলে যদি বলি, রংপুরে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাসের যে সিলিন্ডার সেটি পাচ্ছে না গ্রাহক পর্যায়ে যারা আছেন গ্রাহক তারা। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। এনইআইআর সিস্টেম স্থগিত, ব্যবসায়ীদের উপর হামলা এবং মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটির সামনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মানববন্ধন করেন তারা। এই সময় গতকালের কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে আটকদের মুক্তিরও দাবি জানানো হয়। মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার আরও কমানো, পুরানো ফোনের ব্যবসার সুযোগ সহ অন্যান্য দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। চলতি বছরই বাড়বে তৈরি পোশাক, চা বাগান, বেসরকারি পাটকল সহ 13 খাতের মজুরি। উচ্চ মূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তবে মজুরি কাঠামো নিয়ে শ্রম অসন্তোষ এড়াতে সুনির্দিষ্ট পদ্ধতি চায় মালিকপক্ষ। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ন্যায্য মূল্য উদ্যোক্তারা যেন পান তা নিশ্চিতে শ্রমিকদেরও এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। MS আরিফিনের প্রতিবেদন। ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র।
এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল 17 নভেম্বর বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা আগামী বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে, তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই শিল্প উদ্যোক্তাদের। অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার, সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বাংলাদেশকে $257 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB, যা 2024 সালের দেয়া প্রতিশ্রুতির তুলনায় দ্বিগুণেরও বেশি। ADB জানিয়েছে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে তারা পাশে থাকবে। 2025 সালের অর্থায়নে অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মোট অর্থের বড় অংশ যাবে পরিবহন ও অর্থ খাতে। সংস্থাটি জানায় 2026 সালে বাংলাদেশের চাহিদা অনুযায়ী নমনীয়ভাবে সহায়তা দেওয়া হবে। এই অর্থায়ন জ্বালানি, পরিবহন, ব্যাংকিং খাতের সংস্কার, নগর সেবা, জলবায়ু সহনশীলতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কক্সবাজারে জীবিকা ও সেবার উন্নয়নে ব্যয় হবে। দেশের বাইরের খবর। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় আজ ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির প্রতিবেদন। শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদেরকে এই বন্দি শিবিরে পাঠানো হয়। ফলে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট রেড জোন, কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প।
conducted an extraordinary military মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবারও আইপিএল প্রসঙ্গ। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে গত শনিবার যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসি, এরপর থেকে কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি বাংলাদেশের দর্শক সমর্থকদের মাঝে। একই সঙ্গে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিসিবিও কিন্তু মুস্তাফিজকে ক্রিকেট থেকে বা আইপিএল থেকে এভাবে বাদ দেওয়ার বিষয়টা খুব ভালোভাবে নেয়নি, যেটা গতকালকে আমরা দেখেছি যে বিসিবি কিন্তু বলেছে ভারতে তারা বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে রাজি নয়। তবে গত পরশুই কিন্তু আমরা দেখেছিলাম যে আইন এবং ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু অনুরোধ করেছিলেন সম্প্রচার যে উপদেষ্টা আছেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তাকে যে বাংলাদেশে আইপিএলের যেহেতু বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তারা সেখানে নিরাপত্তা দিতে পারবে না, তারা চায় না সেখানে খেলুক, সেক্ষেত্রে বলা হয়েছিল যে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। আজকে কিন্তু সে ঘোষণা এসেছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের যেহেতু বেশ দুটি বেসরকারি চ্যানেল টি স্পোর্টস, নাগরিক টিভিতে সবশেষ মৌসুমে কিন্তু দেখানো হয়েছিল আইপিএলের ম্যাচগুলো সরাসরি, তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে কিনা দর্শকদের জানাতে চাই। আসলে এই চ্যানেলগুলো বা এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরাসরি আইপিএলের কাছ থেকে খেলাটা বা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে খেলাটা কিনে নিয়ে কিন্তু সম্প্রচার করেন। একটা কনসোর্টিয়ামের মাধ্যমে তারা কিন্তু খেলাটা এখানে দেখানো হয় এবং পুরো সত্যটা কিন্তু কেনে সেই একটি কনসোর্টিয়াম। তবে সেক্ষেত্রে এতটুকু বলা যেতে পারে বেশ চড়া মূল্যে কিন্তু এই কনসোর্টিয়াম প্রতি বছর আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিসিসিআইয়ের কাছ থেকে বা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে কেনে এবং সেটা বাংলাদেশে বিক্রি করে। সেক্ষেত্রে মুস্তাফিজকে বাদ দেওয়ায় কিন্তু আইপিএল থেকে আর্থিকভাবেও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি প্রায় $1 বিলিয়ন কিন্তু বিক্রি করা হয়েছে আইপিএলের সম্প্রচার সত্ত্ব এবং প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক কিন্তু তারা আলাদা আলাদা বিক্রি করে এবং একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তারা বিক্রি করে। আমরা অতীতে দেখেছি বাংলাদেশেও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল দেখানো হয়েছে, সেটাও কিন্তু এই সম্প্রচারের যে বিধিনিষেধটা এসেছে সেটাও কিন্তু এর আওতার মধ্যে থাকবে এবং একই সঙ্গে সম্প্রচার বাংলাদেশে কোনোভাবেই কোনো মাধ্যমে আসলে সম্প্রচার করা যাবে না। এবং একটা বিষয় বলতে হয় যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিন্তু এতে হয়তো বা কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে এতে ক্ষতিগ্রস্ত হবে না। আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। এবং ৭১ বিরোধী শক্তিকে ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখছে এনসিপি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ ইনান। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।